রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পরে নতুন প্রশ্ন, কে হচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি? সেখানে নানা নাম আলোচনা হচ্ছে। গণমাধ্যমগুলো এক ধরনের গসিপিং করছে, এ হতে পারেন, ও হতে পারেন। এমনকি সেই আলোচনার মধ্যে ডক্টর ইউনূসের নামও রয়েছে, একজন আমলার নাম রয়েছে। এই ব্যাপারগুলো আমরা শুনছি, কিন্তু সত্যিকার অর্থেই কে হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি সেটা কোটি টাকার প্রশ্ন। বিভিন্ন অনুসন্ধানে এবং বিভিন্ন দিকের তথ্য বলছে আগামী রাষ্ট্রপতি হতে চলেছেন একজন নারী, এবং সেটাই ফাইনাল সিদ্ধান্ত। যত যাই আলোচনা হোক না কেন, একজন নারী হচ্ছেন আগামী রাষ্ট্রপতি। এবং এই রাষ্ট্রপতি যিনি হচ্ছেন তার যেহেতু এই মুহূর্তে দ্বৈত নাগরিকত্ব আছে, তিনি যেহেতু বাংলাদেশ এবং ব্রিটিশ নাগরিক, সেহেতু দ্বৈত নাগরিকত্ব ছাড়তে তার কিছুটা সময় লাগছে। সেই সময়ের পরে তিনিই হবেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি। অনেকে সমালোচকরা এই আলোচনাও সামনে আনতে পারেন, নতুন রাষ্ট্রপতি যিনি হচ্ছেন তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আত্মীয় বলেই কি হচ্ছেন, নাকি নিজ যোগ্যতা বলে হচ্ছেন। সেই ব্যাপারে যিনি রাষ্ট্রপতি হতে চলেছেন বলে মোটামুটি কনফার্ম বলা যায়, তার যে বায়োগ্রাফি, তার যে জীবন বৃত্তান্ত, তার যে কর্মজীবন, সেটা বিশ্লেষণ করলেই বোঝা যাবে যে এখানে তারেক রহমানের পারিবারিক সম্পর্ক প্রাধান্য পাচ্ছে, নাকি ব্যক্তির যোগ্যতা প্রাধান্য পাচ্ছে। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি কে হচ্ছেন সেই রাষ্ট্রপতি। থাকবেন দর্শক। বলছিলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পরে নতুন প্রশ্ন, পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন স্পিকার হাফিজউদ্দিন, তাকেই কি রাখা হবে, এই প্রশ্নও রয়েছে। কিন্তু বিভিন্ন তথ্য বলছে যে তাকে রাখা হচ্ছে না, নতুন রাষ্ট্রপতি আর একজন হচ্ছেন এবং তিনি একজন নারী, এবং তিনি আর কেউ নন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খান। তার পুরো নাম আইরিন জোবাইদা খান। নামটা শুনলে একটু হোঁচট খাচ্ছেন বোধহয়, হয়তো বেশিরভাগ মানুষই চেনেন, কিন্তু আইরিন জোবাইদা খান যখন বলছি তখন একটু হোঁচট খাওয়ারই কথা। আইরিন খান ব্যক্তিগতভাবে তার যে বর্ণাঢ্য ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের বাইরেও মানুষ হিসেবে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আত্মীয়, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপন চাচাতো বোন। জোবাইদা রহমানের বাবা আইরিন খানের চাচা মাহবুব আলী খান। এই আইরিন জোবাইদা খান, জোবাইদা রহমান, ব্যাপারটা মিলে যাচ্ছে হয়তো মনে হচ্ছে। আইরিন খান এবং জোবাইদা রহমানের দাদির নামের যে জোবাইদা, সেই নামটা তারা ব্যবহার করেন, এই ব্যাপারটা খোঁজ নিয়ে জানা গেছে। আইরিন খান 69 বছর বয়স্ক, এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী। তিনিই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তিনিই আসছেন। আন্তর্জাতিকভাবে যেন ব্যাপারটা বর্তমান সরকারের জন্য অনেক বেশি গর্বের হয়, সেরকম একটা সিদ্ধান্ত তারেক রহমান নিয়েছেন। যদিও দুষ্টু লোকেরা তো বলতেই পারেন যে তারেক রহমানের জেসাস হন, এই কারণেই হয়তো তাকে রাষ্ট্রপতি করা হচ্ছে। কিন্তু আইরিন খানের প্রোফাইল যেটা, সেই প্রোফাইল কি সেরকম অপবাদ গ্রাহ্য করবে? আমার মনে হয় যে সেরকম অপবাদ হয়তো গ্রাহ্য করবে না। আইরিন খানের যদি আমরা ব্যক্তিগত তথ্য জানি, উইকিপিডিয়ার এই তথ্যটা আপনারা একটু দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে তার জন্ম 24 ডিসেম্বর 1956, অর্থাৎ বয়স 69 বছর। তিনি নাগরিক হিসেবে বাংলাদেশি এবং ব্রিটিশ। তার চাচা মাহবুব আলী খান, জোবাইদা রহমান তার চাচাতো বোন। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, হার্ভার্ড ল স্কুল তার শিক্ষাঙ্গন, এবং তার মূল পরিচয়ই মানবাধিকার কর্মী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন তিনি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের দায়িত্ব পালন করা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, এবং এই মুহূর্তে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছেন। কিছুদিন আগে এই নিয়োগ পেয়েছেন। তিনি যেহেতু দুই দেশের নাগরিক, দ্বৈত নাগরিকত্ব রয়েছে, সেহেতু ব্রিটিশ নাগরিকত্ব তাকে ছাড়তে হবে। ছাড়ার প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ বলেই হয়তো
আগামী সংসদ অধিবেশন বসার সঙ্গে সঙ্গেই এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটা নাও হতে পারে। 90 দিন রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে 90 দিন সময় পাওয়া যাবে, হয়তো 90 দিন পুরো সময়টাই নেওয়া হতে পারে এই নির্বাচনের ক্ষেত্রে। আইরিন জুবাইদা খান যাকে বলা হচ্ছে, তার যদি একটু ব্যক্তিগত জীবনে আমরা ঢুকি, কারণ এখানে মানে নেগেটিভ আলোচনা হওয়ার প্রচণ্ড অপশন রয়েছে, যেহেতু তিনি জুবাইদা রহমানের আপন চাচাতো বোন এবং বড় বোন। এখানে মানে আমরা ব্যক্তিগত জীবনে যদি ঢুকি, তাহলে তিনি বাংলাদেশি আইনজীবী এবং মানবাধিকার কর্মী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থার 7ম মহাসচিব ছিলেন তিনি, বাংলাদেশি আইনজীবী যিনি 2020 সালের আগস্টে মত প্রকাশ এবং মতের স্বাধীনতার জন্য জাতিসংঘের বিশেষ প্রতিবেদক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। 2011 সালে তিনি রোমে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের মহাপরিচালক নির্বাচিত হন। এটি একটি আন্তঃসরকারি সংস্থা যা আইনের শাসন এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করে। তিনি 2010 থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশে ডেইলি স্টারের পরামর্শক সম্পাদকও ছিলেন। প্রাথমিক জীবন তার সেটা হচ্ছে আইরিন খান পূর্ব পাকিস্তানের একটি বিত্তবান পরিবারে বেড়ে ওঠেন। তিনি পড়াশোনার জন্য ইংল্যান্ড যান এবং সেখানে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে পড়ালেখা করেন। সেখান থেকে তিনি হার্ভার্ড ল স্কুলে পড়তে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। সেখানে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার নিয়ে গবেষণা করেন এবং 1978 সালে স্নাতক অর্জন করেন। মানবাধিকার কর্মী হিসেবে তার ব্যক্তিগত জীবন সেটা হচ্ছে যে 97 সালে কনসার্ন ইউনিভার্সাল নামে একটি সংস্থা প্রতিষ্ঠায় সাহায্য করেন। সংস্থাটি চিলড্রেন ইন ক্রসফায়ার নামের আরেকটি রিলিফ সংস্থার সঙ্গে অংশীদারিত্বে কাজ করত। 79 সালে তিনি ইন্টারন্যাশনাল কমিশন অফ জুরিস্টসের অধীনে একজন মানবাধিকার কর্মী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। 1980 সালে আইরিন খান জাতিসংঘে কাজ করতে যান। তিনি জাতিসংঘের শরণার্থী হাই কমিশনার প্রকল্পে 20 বছর চাকরি করেন। 1995 সালে তিনি সংস্থাটির ভারতীয় চিফ অফ মিশন যুক্ত হন। নয়াদিল্লিতে 1 বছরেরও কম সময় পরে ভারত সরকার তাকে সেই পদ থেকে অপসারণের অনুরোধ করে। কসোভো সংগঠনের সময়ে আইরিন ম্যাসিডোনিয়াতে UNHCR এর কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। আইরিন খান বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের সুপারভাইজারি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আইরিন খানের বায়োডাটা মানে শুনলে তো নিশ্চিত আপনি হতে পারবেন যে আন্তর্জাতিকভাবে তার বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে, সুতরাং তার যোগ্যতা, তার ব্যক্তিগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন অনেকেই তুলতে পারেন যে তার কথা তারেক রহমান ভাবছেন জুবাইদা রহমানের বোন হওয়ার কারণে কিনা। রাষ্ট্রপতি একটা বিশ্বস্ততার জায়গা, সর্বোচ্চ বিশ্বস্ততার জায়গা। সেই ক্ষেত্রে তারেক রহমান যদি সেটা ভেবেও থাকেন, তাহলেও কি অন্যায় করেছেন? আমরা এর আগে যেটা দেখেছি সেটা হচ্ছে যে এর আগে সরকারগুলো যে রাষ্ট্রপতি করেছে, বিএনপির রাষ্ট্রপতির ব্যাপারে তিক্ত অভিজ্ঞতা রয়েছে। বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি করার পরে তাকে ইমপিচ করতে বাধ্য হয়েছিল বিএনপি। বদরুদ্দোজা চৌধুরীর যে সিদ্ধান্তগুলো, জিয়াউর রহমানের মাজারে না যাওয়া রাষ্ট্রপতি হিসেবে, এই ব্যাপারগুলো বিএনপিকে বিব্রত করেছিল, সুতরাং তাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল। আবার দ্বিতীয়বারের মতো কোনো রাষ্ট্রপতিকে তারা সরিয়ে দিল, যদিও পদত্যাগের ব্যাপারটা সামনে আসছে। সুতরাং বিএনপির রাষ্ট্রপতি অভিজ্ঞতা কিন্তু ভালো নয়। এদিক থেকে আওয়ামী লীগ একটু সেফ জোনেই আছে। সেই ক্ষেত্রে যদি তারেক রহমান একটা বেটার চুজ অপশনে যান, রিলেশনের ক্ষেত্রে যান, তাহলে সেটাকে অপরাধ হিসেবে আপনি কিভাবে ধরবেন? যদি মানে আত্মীয়তা, আমি মানে কাজ দেওয়ার ক্ষেত্রে, একটা প্রতিষ্ঠানে কাজ দেওয়ার ক্ষেত্রে আমি যদি আমার পারিবারিক যোগ্য লোককে জায়গা দিই, তাহলে তো সেটা আমার অপরাধ হতে পারে না। যদি আমি পারিবারিকভাবে আত্মীয়তার বন্ধনের কারণে অযোগ্য লোককে জায়গা দিই, তাহলে প্রশ্ন হতে পারে। আইরিন খানের ব্যাপারগুলো, আইরিন খান রাষ্ট্রপতি হচ্ছেন, এই ব্যাপারগুলো কোত্থেকে আসলো? রাষ্ট্রপতি শুক্রবারে পদত্যাগ করছেন, এই ব্যাপারটা নিশ্চিত করা সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ব্লিটসের সম্পাদক, যিনি অনেক তথ্য রাখেন, তিনি আরও 2 দিন আগে নিশ্চিত করেছেন যে একজন নারী প্রধানমন্ত্রী, মানে
নারী রাষ্ট্রপতি হচ্ছেন, যদিও তিনি কোনো নাম উচ্চারণ করেননি, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আইরিন খানের প্রসঙ্গ বলেছেন এবং বিভিন্ন দিক থেকেই ব্যাপারটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে যে যত নামই আলোচনা হোক, ডক্টর ইউনূসের নাম আলোচনা হচ্ছে, যদিও ডক্টর ইউনূসের মেটিকুলাস প্রেস সেক্রেটারি সাবেক, তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন না, তিনি সেই পদ নিচ্ছেন না, তিনি 3-0 নিয়ে ব্যস্ত আছেন, এরকম সাফাই গাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমরা জানি ডক্টর ইউনূসের ভাবনা সরকারের মাথার মধ্যে দূরতম ভাবনার মধ্যেও নেই। সরকারি ভাবনায় থাকার কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম, যেটা আমরা ভেবেছিলাম শুরুর দিকে যে ডক্টর খন্দকার মোশাররফ তিনিই হতে চাচ্ছেন রাষ্ট্রপতি। ডক্টর আব্দুল মঈন খানের নাম রয়েছে, সদ্য সাবেক হওয়া 25তম প্রধান বিচারপতি রেফাত আহমেদের দিকেও মানে মনোযোগ ছিল, এরকম আলোচনা রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বর্তমানে যিনি দায়িত্ব পালন করছেন নাসিমুল গনি, তার নাম সামনে নিয়ে এসেছেন সাংবাদিক জুলকার নায়ের শাহের। এই আলোচনাগুলো আছে, কিন্তু এই আলোচনাগুলো কোনোটাই প্রতিষ্ঠিত হচ্ছে না। আইরিন খানই রাষ্ট্রপতি হচ্ছেন, এটা মোটা দাগে হয়তো বলা যেতেই পারে। এখন বিবেচনা করা যেতে পারে, আমরা আসিফ নজরুলের একটা পোস্ট দেখলাম যেখানে তিনি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি যেন করা হয় সেই মানে মন্তব্য করেছেন, মানে অনুরোধ করেছেন, বলেছেন যে তিনি যোগ্য ব্যক্তি হবেন। মির্জা ফখরুলের ব্যাপারে সবারই পজিটিভ একটা ব্যাপার রয়েছে, শিক্ষক মানুষ, সাদাসিধা মানুষ, খুব একটা বাজে কথা বলেন না, রাজনীতিতে যে নোংরামিগুলো করা হয় সেই নোংরামির মধ্যে তিনি থাকেন না, সেই ক্ষেত্রে তিনি একটা বেটার চুজ হতেই পারতেন। কিন্তু আমার মনে হয় যে বর্তমান প্রধানমন্ত্রীর মাথায় একটা ব্যাপার থাকছে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের শাসনামল এবং শেখ হাসিনা সরকারের পতন নানা কারণে বাংলাদেশ বহির্বিশ্বে একটা বিতর্কিত অবস্থার মধ্যে পড়ে গেছে। বহির্বিশ্বে বাংলাদেশের এবং বর্তমান সরকারের ভাবমূর্তি আরও অনেক গুণ বাড়ানোর জন্যই হয়তো আইরিন খানের ব্যাপারটা তার মাথায় আসছে। আমরা জানি না সেখানে যদি সেই সিদ্ধান্ত তিনি নেন তাহলে সেখানে এই যোগ্যতাটা তার ভাবনার প্রায়োরিটি হবে, নাকি জোবাইদা রহমানের বোন এই ভাবনার প্রায়োরিটিটা মুখ্য হবে। আমার মনে হয় যে আইরিন খানের ক্ষেত্রে যোগ্যতার ব্যাপারটাই হবে, যদিও আওয়ামী লীগের দিক থেকে এটা খুব একটা সুখবর না, কারণ আইরিন খান কট্টর আওয়ামী বিরোধী একজন মানুষ, সেই ক্ষেত্রে এটা আওয়ামী লীগের জন্য একটা খারাপ খবরই বটে। দর্শক, আপনার কি মনে হয় এই ঘটনাই কি ঘটতে চলেছে, নাকি এই ঘটনা ঘটবে না, বিএনপির শীর্ষ নেতাদের কেউই হবেন পরবর্তী রাষ্ট্রপতি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন। বিধি মোতাবেক পদত্যাগ পত্র জমা দিয়ে তিনি বঙ্গভবন ছেড়ে দিয়েছেন বা দিবেন। আজকের এই ভিডিওটা আমি করছি সন্ধ্যার পর শুক্রবারে। যতটুকু আমি খবরে দেখেছি সেটা হলো গুলশানের একটি বাসাতে তিনি থাকবেন এবং এই সময়টিতে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী তার যে অবসরকালীন ভাতা এবং তার যে ব্যক্তিগত স্টাফ পিএস এগুলো তিনি পাবেন, সরকারি সেবা পরিষেবা পাবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এটি হলো কথার কথা। অন্যদিকে রাজপথে যারা শাহাবুদ্দিন চুপ্পু তার বিরোধী, তারা রীতিমতো তার বিচার চাচ্ছেন, তার মারাত্মক বিচার চাচ্ছেন। আর এই মুহূর্তে আসলে তার পক্ষে কারা এবং কি কারণে সেটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। দেশের বাইরে থেকে যারা ইউটিউবিং করেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা লিডারশিপ ফ্রি স্টাইলে অনেক কথা বলতে পারেন, তাদের তথ্য বা উপত্যের কোনো ঘাটতি দরকার হয় না। কিন্তু আমরা বাংলাদেশে যারা আছি তারা যে কোনো কথা বলার আগে এখানে আমাদেরকে 10 বার চিন্তা করতে হচ্ছে যে সমসাময়িক পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে এই কথাগুলো যদি চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে তাহলে সেক্ষেত্রে আমি কতটা নিজেকে ডিফেন্ড করতে পারবো। 2 নম্বর হলো যে আমরা যারা বাংলাদেশে আছি, অর্থাৎ ইউটিউবে বা এই সোশ্যাল মিডিয়াতে বছরখানেক বড় জোর সেখানে আপনি অপতথ্য দিয়ে ভুল তথ্য দিয়ে মানুষজনকে মাতোয়ারা করতে পারবেন। এমনকি ওয়াজ নসিহত করেও আপনি নট মোর দেন 1 ইয়ার। আমাদের দেশে দেখবেন যে সমস্ত লোকজন ইউটিউবে ফেসবুকে খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন, তারা 1 বছর 1.5 বছর 2 বছরের মাথায় কেউ নেই, নো ওয়ান।
কারণ নাম বলে আমি ছোট করবো না, কিন্তু আপনি চিন্তা করেন যে আমি যখন এটা শুরু করি, এই ফেসবুকিংটা শুরু করি বা ইউটিউবিংটা শুরু করি, এটা বহু আগে, তখন খুব ওয়াজ চলতো এবং তখন রোজ টেলিভিশন নামে একটা টেলিভিশন, মানে আইপি টেলিভিশন, যারা আজহারির বক্তব্য বা অন্যান্য ইসলামী ওয়াজগুলো তারা সেখানে আপলোড দিত। তো একজনের কাছে আমি শুনলাম যে এই টেলিভিশনের এই চ্যানেলটি সেখানে প্রতি মাসে 50 লাখ টাকা ইনকাম করে। আপনি এখন দেখুন তো রোজ টিভি, রোজ টেলিভিশন বা রোজ টিভি এরকম কোনো আছে কিনা। এরপর দেখলাম যে অনেকগুলো মাছের ব্লগ করে, তার গ্রামে রান্নার ব্লগ করে। তারপর আর একটা মেয়ে আছে ফারজানাজ ড্রয়িং, খুব সিরিয়াসলি সে বাড়ি গাড়ি সিরিয়াসলি করে ফেলেছে। প্রতি মাসে তাদেরও 30 লাখ 40 লাখ টাকা ইনকাম হতো নেই। এরপরে বিভিন্ন যারা আরো অপতথ্য ছড়ায়, ইল্লু বিল্লু পিল্লু যে সমস্ত লোকজন আছে, তারাও এই ভিউ ব্যবসা করে দে আর্নড হিউজ মানি, বৈধভাবে অবৈধভাবে, এবং তাদের সেই প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারা দেখা গেল যে বড় শিল্প গ্রুপ, তারপরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মানে রীতিমতো ডাকাতি। এরাও ঠিক নেই, 1 বছরের মাথায় মানে তারা একেবারে আউট। এখন এইগুলো যারা আছে তাদের অবস্থা এতটা খারাপ যে এরা যদি, বাংলাদেশ তো প্রশ্নই আসে না, বিদেশের মাটিতে কোনো শহরে গেলে সেখানে ডাইরেক্ট চর, থাপ্পড়, কিল, ঘুষি, লাথি, জুতো এগুলো খাওয়া ছাড়া তাদের কোনো অবস্থাতেই কোনো সেফ এক্সিট নেই। মানে পুরো সমাজ, রাষ্ট্র তাদেরকে অপাঙ্ক্ত করে ফেলেছে। এর গেল একটা, অর্থাৎ যারা মানে এই সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে যারা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, তারপরে শেষে মানুষের কাছে টাকা নিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এই লোকগুলো মানে এরা সবাই বিদেশে বসে কন্টেন্ট ক্রিয়েট করেছে, অনেকটা ইন্টারনেট জালিয়াতির মতো। তারা কিন্তু কেউ সাস্টেন করতে পারেনি। এবং এখন অনেকে মানে আপনি রিসেন্টলি দেখেছেন একজন কন্টেন্ট ক্রিয়েটার, তিনি ভীষণভাবে ইটালিতে লাঞ্ছিত হয়েছেন। এটা অনেকের মনে ভয় ধরিয়ে দিয়েছে বিদেশের মাটিতে যারা থাকেন। অন্যদিকে যারা দেখেন যে খুব সস্তা জনপ্রিয়তা, খুব অল্প 1 বছর 1.5 বছরের মধ্যে মানুষকে উত্তেজিত করেছে, গালাগালি করে উল্টো উল্টো কথাবার্তা বলে, তারাও এখন একেবারে ইউটিউবও দেখা গেল যে আমার একটা কন্টেন্ট, আমি যদি 1 লাখ লোক আমার কন্টেন্ট দেখে, আমি 1.5 লাখ, মানে 1 লাখ লোক আমার যদি কন্টেন্ট দেখে, আমি ধরুন পাই $150 1 লাখ ভিউতে। হয় দেখা গেল যে এইরকম লোক তারা যদি 1 লাখ ভিউ হয় তাহলে হয়তো $10 $15 তারা পায়। অর্থাৎ ইউটিউবের যে গ্রেডিংয়ে, সেই গ্রেডিংয়ে কিন্তু তারা অনেক অনেক, বা যাকে বলা হয় লো প্রোফাইলে আছে। আর অন্যদিকে দর্শকরা ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এই কারণে হয় কি যে বাংলাদেশে বসে আমাদেরকে যে কোনো একটা কথা বলার আগে 10 বার চিন্তা করতে হচ্ছে যে আমরা এই দেশে আছি, এই দেশে থাকবো, এবং প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে রাস্তায় হাজার হাজার মানুষের দেখা হচ্ছে এবং তারা রেসপন্ড করছে প্রতিটা মুহূর্তে, ভাই আপনি এটা বললেন কেন, বা এটা ঠিক হয়নি, বা আপনার এই কথাটা ঠিক হয়েছে। তো সেই দিক থেকে আসলে এই যে রাষ্ট্রপতির যে সেফ এক্সিট বা রাষ্ট্রপতির পদত্যাগ, এই বিষয়গুলো নিয়ে আমি বা আমার মতো যারা আছেন তার ইচ্ছে করলে আমরা বলতে পারি না, কোনো অবস্থা আমরা বলতে পারি না যেভাবে বিদেশে বসে বা বাংলাদেশে বসে অনেকে দায়িত্বহীন কথাবার্তা বলেন। আমরা যে কথাগুলো বলতে পারি বা আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, সেটা হলো এটা হতে পারে বা নাও হতে পারে। এখন জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন, এর আগে আব্দুল হামিদ সাহেব পদত্যাগ করেছেন, বা তার মানে আওয়ামী লীগের রাষ্ট্রপতি রূপে তার অবসর স্বাভাবিক গতিতেই তার অবসর হয়েছে। এখন সেই অবসরের পর তার যে রাজনৈতিক সমস্যা এটা সীমিত, তার নির্বাচনী এলাকাতে তার সমস্যা, তার প্রতিদ্বন্দ্বিতার সমস্যা, কিন্তু চুপ্পু সাহেবের বিষয়টা একেবারে ইন্টারন্যাশনাল। মানে বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল, আবার চুপ্পু সাহেবের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল। যেমন ধরুন তার সঙ্গে আওয়ামী লীগের একটা সম্পর্ক, এবং তিনি যখন গদিতে বসে আছেন ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা পলায়ন করলেন। এজন্য তার যে প্রথম ট্যাগ, তিনি শেখ হাসিনার দোসর। 2 নম্বর হলো আওয়ামী লীগের কোনো লোক কিন্তু তাকে ওন করছে না,
এর কারণ হলো যে প্রক্রিয়াতে, যে অবস্থাতে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছিল, নিয়োগ দেওয়া হয়েছিল, এক্ষেত্রে শুধুমাত্র শেখ হাসিনা বলতে পারবেন তিনি কেন তাকে দিয়েছিলেন, কি কারণে দিয়েছিলেন। বাকি আওয়ামী লীগের সব শীর্ষ নেতৃবৃন্দ, মানে তিনি ছিলেন, জনাব চুপ্পু ছিলেন তাদের চক্ষুশূল। ফলে এই যে তার যে বিপদের সময় এখন সিঙ্গেল একজন আওয়ামী লীগ লোককে পাবেন না তার পাশে দাঁড়াতে, দেশে এবং দেশের বাইরে। এটা হলো তার একটা প্রথম প্রবলেম, যে তার কোনো ওনারশিপ নেই। দ্বিতীয়ত হলো যে এই গত 2 বছরে হি ট্রাইড হিজ লেভেল বেস্ট টু কমপ্লাই উইথ এভরিবডি। তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কমপ্লাই করার চেষ্টা করেছেন, তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কমপ্লাই করেছেন, তারেক রহমান সাহেবের সঙ্গে তিনি কমপ্লাই করার চেষ্টা করেছেন, কিন্তু কেউ তাকে ওন করেনি, কেউ তার সম্মানজনক যে বিদায়টি, সেই সম্মানজনক বিদায়টি নিশ্চিত করেনি। যেমন এটা তো তিনি মনে প্রাণে ধরে নিয়েছিলেন যে এই বিএনপি সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তিনি চলে যাবেন, বা তাকে বললেই তিনি চলে যাবেন, কিন্তু বিএনপি কৌশলগত কারণে তাকে রেখে দিয়েছে। কিন্তু যখন বিএনপির সন্দেহ হয়েছে, কিংবা বিএনপিতে তার প্রয়োজন ফুরিয়ে গেছে, বা যে কোনো কারণে বিএনপি তাকে নিরাপদ মনে করছে না, সঙ্গে সঙ্গে এত দ্রুততার সঙ্গে তাকে বাদ দিয়ে দেওয়া হলো যে তিনি একটি যে চোখ মুদবেন বা একটা ট্রু শব্দ করবেন, সেই সুযোগটা পর্যন্ত তার হলো না। আচ্ছা, এখন তিনি অফিস হারিয়েছেন, পদ হারিয়েছেন, ক্ষমতা হারিয়েছেন, রাষ্ট্রীয় প্রোটোকল হারিয়েছেন, এখন তার অবস্থা কি হবে? তিনি কি সেফ এক্সিট পাবেন, অর্থাৎ বাংলাদেশ থেকে বিদেশে তিনি চলে যেতে পারবেন? তারেক রহমান সাহেব বা বিএনপি সরকারকে তাকে সেই সুযোগটা দিবে, নাকি বাংলাদেশে একজন রাষ্ট্রপতি যেভাবে হোসেন মোহাম্মদ এরশাদকে বিএনপি বিচার করেছিল? বিএনপি কিন্তু মানে একটা দারুণ মানে ইতিহাস আছে, মানে বিএনপি সবসময় এটাতে রাষ্ট্রপতিদেরকে বিচার করার নিদারুণ তার ইতিহাস আছে। যেমন জিয়া রহমান সাহেব ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তিনি খন্দকার মোশতাককে তিনি বিচার করেছিলেন, তারপরে বেগম জিয়া ক্ষমতা আসার পরে এরশাদ সাহেবকে বিচার করেছিলেন। তো এই যে দুজন রাষ্ট্রপতি, এবং তাদের এরপরে তাদের নিজস্ব রাষ্ট্রপতি বি চৌধুরীর জীবনকে তারা একেবারে হারামে খারাম করে দিয়েছিলেন। তো এই যে তাদের নিজেদের যারা লোকজন রয়েছেন, তারপরে ইয়াজউদ্দিন সাহেবের জমানাতে যখন 1/11 হয়ে গেল, তারা ইয়াজউদ্দিন সাহেবকেও আর কখনো ওন করেননি। তো সেই দিক থেকে এরশাদ সাহেবের বিচার করা, খন্দকার মোশতাককে বিচার করা, বি চৌধুরীকে বিচার করা, এই জিনিসগুলো অর্থাৎ সরাসরি তারা ছোটখাটো কোনো রুই কাতলা ধরেননি, একেবারে ডাইরেক্ট নীল তিমি, অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতিদেরকে জেলে নেওয়া, জেলের মধ্যে সেখানে পায়খানা পেশাব যেন ঠিক মতো করতে না পারে এই জন্য সেখানে সিসি ক্যামেরা বসিয়ে দেওয়া, এরপরে রাষ্ট্রপতি তার 70-80 বছর বয়সে সে যেন রেল লাইন দিয়ে জোরে জোরে দৌড়াতে পারে, তারপরে শেষে রাষ্ট্রপতি বাসায় বসে আছে, তার ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া যেতে পারে, তারপরে কার্পেটে আগুন ধরিয়ে দেওয়া গেল, এবং হাফ প্যান্ট পরে রাষ্ট্রপতি সে সাংবাদিকদেরকে ডাকছে। এই বিশুদ্ধ এই ঘটনাগুলো আমরা বাড়িধারা বাসায় দেখেছি, এই ঘটনাগুলো। তো সেক্ষেত্রে জনাব চুপ্পু সাহেবের বিরুদ্ধে যদি বিএনপি অ্যাকশন নেয়, তাকে যদি অ্যারেস্ট করে, তাকে যদি বিচার করে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। এর কারণ হলো এই কাজগুলো তারা ইতিপূর্বে করেছেন। তো সেই দিক থেকে চুপ্পু সাহেবের বিরুদ্ধে তার তো শত্রুর অভাব নাই। তার প্রথম শত্রু হলো জামাত এবং এনসিপি, এবং এটার অর্থনৈতিক কারণ আছে, সামাজিক কারণ আছে। প্রথম কারণটা হলো যে জামাতের সাথে এস আলমের একটা দাকুমার সম্পর্ক, আর তিনি এস আলমের অত্যন্ত ঘনিষ্ঠজন ব্যক্তি ছিলেন, এটা সবাই বলা বলি করেন। আর এস আলম এখানে মানে বিএনপি সরকারের অনেকের উপর প্রভাব বিস্তার করে, এটা জামাতের মানে একেবারে চক্ষুশূল। জনাব চুপ্পু ইসলামী ব্যাংকের দায়িত্ব পালন করেছেন, কাজে ওই সময়টাতে তার ভুল ভ্রান্তি হতে পারে, তার কোনো কাজে ত্রুটি থাকতে পারে। এই জন্য জামাত সবসময়ই এই ইসলামী ব্যাংক এবং এস আলম রিলেশনের কারণে জনাব চুপ্পুকে রীতিমতো দৌড়ের উপর রাখবে। আর এই যে তাকে
ওন করা বা তাকে প্রোটেক্ট করতে গিয়ে যে ঝামেলাটা বিএনপির হবে, সেই ঝামেলা নেওয়ার মতো অবস্থা এখন বিএনপির নাই। ফলে তাকে যদি আইনের হাতে তুলে দেওয়া হয়, বিচারের হাতে তুলে দেওয়া হয় এবং তার বিনিময়ে যদি আপাত দৃষ্টিতে জামাতের বা এনসিপির যে মুখ এগুলো বন্ধ করা যায়, তাহলে বিএনপি যে কাজ করবে না সে কথা কিন্তু বলা যাচ্ছে না। ফলে কি হলো, এই জুলাই মাসে যারা শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় এবং অনেকটা নাটকীয়ভাবে, অনেকটা অ্যাডভান্সারাস ওয়েতে যেভাবে তিনি ক্ষমতা হারালেন, যেভাবে তিনি পদ পদবি হারালেন, ফলে তার যে পরবর্তী কোর্স অফ অ্যাকশন, সেই কোর্স অফ অ্যাকশনে সেফ এক্সিটের বিষয়টি 1%ও আশা করা যায় না। আর তিনি আব্দুল হামিদের মতো অন্যান্য লোকের মতো নিরাপদে থাকবেন তাও বলা যাচ্ছে না। আবার তার বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা হয়, তাহলে আইনি ব্যবস্থা হলেও বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় করা ঘটনা ঘটে যাবে। এর কারণ হলো তিনি যেই মুহূর্তে আইনের জিম্মায় চলে যাবেন, হি উইল বি ওয়েল প্রোটেক্টেড, এবং সেখানে বসে তার যে কোর্টেই বিচার হোক না কেন, তিনি যে ইস্যুগুলো তৈরি করেছেন গত 2 বছরে, তার কাছে যে ডকুমেন্টগুলো আছে, এবং এখানে যে সাংবিধানিক শূন্যতা থেকে শুরু করে শেখ হাসিনার পদত্যাগপত্র, ইউনূস সাহেবের যাকে বলা হয় ক্ষমতা গ্রহণ, তারপরে তারেক রহমান সাহেবের দেশে আসা, ইলেকশন হওয়া, এই সময়টিতে সেনাপ্রধানের সাথে তার সম্পর্ক, ক্যান্টনমেন্টের সাথে তার সম্পর্ক, 3 বাহিনীর সাথে তার সম্পর্ক, সব মিলিয়ে মানে নানা রকম যাকে বলা হয় অশনি সংকেতের যে তালাচাবি, সেই তালাচাবি এই জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কাছে আছে। ফলে রাগ দেখাতে পারেন, ক্রোধ দেখাতে পারেন, কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে গেলে তার যে অব্যবহিত পরিণতি কি হবে, এটা নিঃসন্দেহে বিএনপি যারা কর্তা ব্যক্তি আছেন তারা খুব ভালো করে বোঝেন। তবু রাজনীতিতে শেষ বলে কথা নাই, এখানে অনেক কিছু জানার সাথে অনেক ঘটনা ঘটে। নিয়তি এমন একটা জিনিস যেটা দেবতারাও কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। যেই গ্রিক পৌরাণিক কাহিনী কিংবা ভারতীয় কাহিনী, মানে যতগুলো আপনার পুরাণের কাহিনী রয়েছে, সেখানে দেখা গেছে যে অনেক বিষয় দেবতারা অনেক কিছু চেয়েছেন, দেবীরা অনেক কিছু চেয়েছে, কিন্তু এই পৃথিবীতে সেভাবে সব ঘটনা ঘটেনি। এই পৃথিবীর একটা নিয়তি আছে এবং সেই নিয়তি অনুযায়ী এখন অনেক কিছু ঘটছে এবং আগামীতেও এই ঘটনাগুলো ঘটতে থাকবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন।